আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ফিন্যান্সের প্রথম অধ্যায় অর্থাৎ অর্থায়নের সূচনা থেকে আলোচনা করব। এটি আমার দ্বিতীয় লেকচার। আমরা প্রথম লেকচারে ফিন্যান্সের প্রকারভেদ অর্থায়নের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এখানে আলোচনা করব অর্থায়নের নীতি সম্পর্কে। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হলো অর্থায়নের নীতি। সো আমি আশা করি তোমরা যদি মনোযোগী হও এবং আমার এই ক্লাসটিকে যদি তোমরা ভালো করে দেখো, তাহলে তুমি এই অধ্যায় থেকে অবশ্যই একটি ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে পারবে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা লেকচারে চলে যাচ্ছি। আমরা দেখি অর্থায়নের নীতিটা কাকে বলা হয়। অর্থায়নের নীতি বলতে অর্থায়নটাকে বা অর্থটাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে করে একটি প্রতিষ্ঠান অর্থাৎ একটি প্রতিষ্ঠান যে লক্ষ্যে, কারণ আমরা জানি যে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। তাহলে একটা প্রতিষ্ঠান যদি মুনাফা অর্জন করতে চায় অর্থাৎ অথবা সম্পদকে সর্বাধিকরণ করতে চায়, তাহলে তার অর্থটাকে এমন একটি নীতিতে, এমন একটি মাধ্যমে এবং এমন একটি সিস্টেমে ব্যবহার করতে হবে যাতে করে তাদের সম্পদ এবং মুনাফা দুটি বৃদ্ধি পায়। এই সম্পদ এবং মুনাফা দুটিকে বৃদ্ধি করার জন্যই আর্থিক বিশ্লেষক যারা তারা কিছু নীতি প্রয়োগ করেছেন, যেগুলো আমরা সাধারণত প্রয়োগ করে থাকি এবং ব্যবহার করে থাকি। এবং আমি মনে করি যদি তুমি অ্যাজ এ বিজনেসম্যান হয়ে থাকো অথবা তুমি যদি ফিউচারে একজন ব্যাংকার হয়ে থাকো, তাহলে এই নীতিগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। সো আমরা শুরু করি। দেখি এক নম্বর অর্থায়নের নীতিতে কি বলছে। এক নম্বর বলছে তারল্য ও মুনাফার নীতি। ফার্স্টে আমাদের শিখতে হবে তারল্য কি এবং মুনাফাটা কি। আমরা জানি তারল্য বলতে বোঝাচ্ছে যে অর্থটা একজন ব্যক্তি সবসময় হাতে রাখে, যে টাকাটা একজন ব্যক্তি সবসময় হাতে রাখে চলতি ব্যয় মেটানোর জন্য। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অর্থটাকে দুই ভাগে ভাগ করা হয়। কিছু অর্থ স্থায়ী সম্পদ ক্রয় করার জন্য বিনিয়োগ করা হয়ে থাকে এবং কিছু অর্থ তারা সবসময় হাতে রাখে যেন চলতি ব্যয়টা মেটাতে পারে। যেমন কাঁচামাল ক্রয় করতে হবে, ইলেকট্রিসিটির বিল দিতে হবে, পরিবহন বিল দিতে হবে। এরকম অনেক উপাদান আছে যেগুলো আমাদের সবসময় বিয়ার করতে হবে। তাছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, এ সকল প্রতিষ্ঠান যখন জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, তখন এই জনগণের সংগৃহীত অর্থের একটি অংশ তারা সবসময় রিজার্ভ রাখে, হাতে রাখে, আর আরেকটি অংশ তারা সবসময় বিনিয়োগ করে থাকে। এখন যে অর্থটা তারা হাতে রাখতেছে, কেন হাতে রাখতেছে তার কিছু কারণ আছে। যেটা কারণ আমরা জানি একটি ব্যাংক জনগণ চাহিদা মাত্রই অর্থ প্রদান করার অর্থাৎ অর্থ ফেরত দিতে বাধ্য থাকে। এখন একটি জনগণ যখন বা কাস্টমার যখন যে ব্যাংকে অর্থ জমা রেখেছিল, সে যখন আসবে চাহিদা মাত্র যদি তার টাকাটা না দিতে পারে, তাহলে কাস্টমার সাধারণত অসন্তুষ্ট প্রকাশ করবে, পরবর্তীতে আর বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ না করলে একটি ব্যাংক সাধারণত জনগণের টাকা দিয়ে তারা চলে এবং মুনাফা অর্জন করে থাকে। সেহেতু জনগণ যদি ব্যাংকে অর্থ না রাখে, তাহলে ব্যাংক চলবে না। এজন্যই ব্যাংক জনগণের আস্থা বৃদ্ধি করার জন্য সবসময় কিছু টাকা হাতে রাখে এবং কিছু টাকা কি করে বিনিয়োগ করে থাকে। এখন যদি সবসময় হাতে টাকার পরিমাণটা বৃদ্ধি পায়, তাহলে বিনিয়োগের পরিমাণ কমে যাবে, আর বিনিয়োগের পরিমাণ কমে গেলে আলটিমেটলি আমাদের মুনাফা কমে যাবে, কারণ ব্যাংক সাধারণত বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে। যার কারণে এই তারল্য মুনাফার মধ্যে একটি সম্পর্ক আছে। কি সম্পর্ক? সম্পর্ক হলো বিপরীত সম্পর্ক। অর্থাৎ তারল্য যদি বাড়ে তাহলে মুনাফা আলটিমেটলি কমে যাবে, আবার মুনাফা যদি বেড়ে যায় অর্থাৎ বিনিয়োগ যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই তারল্য কমে যাবে। যার কারণে বলা হয় থাকে তারল্য এবং মুনাফার মধ্যে একটি বিপরীত সম্পর্ক যুক্ত। তাছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত অর্থটাকে বিনিয়োগ করে থাকে মুনাফা অর্জনের জন্য, আর কিছু অর্থ সবসময় হাতে রেখে দেয়। যার কারণে আমি যদি একটা এক্সাম্পল দেখাই, যেমন আমাদের কাছে যদি 1000 টাকা একটি ব্যাংক যদি সংগ্রহ করে থাকে, এই টাকাটাকে তারা দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ কিছু টাকা সবসময় হাতে রাখবে যাতে করে যখন কাস্টমার আসবে, কাস্টমার আসার সাথে সাথে অর্থাৎ চাহিদার সাথে সাথে যেন তার টাকাটা দিয়ে দিতে পারে। সো গ্রাহকের কাছে আমরা যা মনে করি যদি এটা তারল্য হয়, এখানে যদি মুনাফা হয়ে থাকে, আমরা দেখি আসলে তারল্য মুনাফার মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। বিপরীত সম্পর্ক কিভাবে বিদ্যমান সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। যেমন 1000 টাকা থেকে যদি তারল্য 300 টাকা রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে
মুনাফার জন্য আমাদের এখানে 1000 টাকা 300 টাকা বাদ দিলে থাকবে 700 টাকা। অর্থাৎ তারল্য যখন বাড়তেছে তখন মুনাফার পরিমাণ অর্থাৎ বিনিয়োগ যখন কমে যাবে, আর বিনিয়োগ কমে যাওয়ার সাথে সাথে অবশ্যই মুনাফার পরিমাণটাও কমে যাবে। যার কারণে তারল্য 300 টাকা আসলে এখানে 700 টাকা বিনিয়োগ করলে মুনাফার পরিমাণটা বেশি থাকবে। আর এটা জাস্ট যদি আমি উল্টিয়ে দেই, অর্থাৎ তারল্য যদি আমি 770 টাকা রাখি তাহলে আমার 300 টাকা মাত্র বিনিয়োগ করতে পারবো, আর 300 টাকা থেকে আমি 700 টাকা থেকে যে আয় পাবো 300 টাকা থেকে সে আয় পাবো না। অর্থাৎ একটা যদি বৃদ্ধি পায় অপরটা আলটিমেটলি কমে যায়। এজন্য বলা হয় থেকে দেয়ার আর ইনভার্স রিলেশনস বিটুইন লিকুইডিটি এন্ড প্রফিটাবিলিটি। অর্থাৎ তারল্য এবং মুনাফার মধ্যে একটি বিপরীত সম্পর্ক যুক্ত। এইজন্য সাধারণত আর্থিক বিশ্লেষক যারা, আর্থিক ম্যানেজার যারা, এরা সব সময় একটা অ্যাডভাইস দিয়ে থাকে, সেটা হলো তারল্য এবং মুনাফার মধ্যে একটি ভারসাম্য রাখতে হবে। অর্থাৎ একটিকে রেখে, অর্থাৎ একটিকে বাদ দিয়ে আরেকটিতে বিনিয়োগ করা যাবে না। অর্থাৎ তারল্য একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে এবং মুনাফার জন্য কি করতে হবে, একটি নির্দিষ্ট মাত্রা বিনিয়োগ করতে হবে। তাই তারল্য এবং ভারসাম্যের মধ্যে অথবা তারল্য এবং মুনাফার মধ্যে ভারসাম্য রেখে বিনিয়োগ করাকে বলা হয়ে থাকে তারল্য মুনাফার নীতি। আমি আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় টপিকে যাচ্ছি। দেখো এখানে দ্বিতীয় টপিকে আছে তার ঝুঁকি ও মুনাফার নীতি কি। অর্থাৎ ঝুঁকি কাকে বলা হয়, ফার্স্টে আমরা ঝুঁকি সম্পর্কে কিছু ধারণা নিব, দেন মুনাফার নীতি নিয়ে কথা বলবো। এখানে আমরা জানি ঝুঁকি কাকে বলে। আমরা জানি যে সম্ভাবনার যে অংশটুকু আমরা পরিমাপ করতে পারি, আমরা হিসাব করতে পারি, মিনিমাইজ করতে পারি, তাকে বলা হয় ঝুঁকি। তাছাড়া আরেকটি সুন্দর সংজ্ঞা আছে, সেটা হলো প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের যে ব্যবধান তাকে ঝুঁকি বলা হয়ে থাকে। এখন ঝুঁকির সাথে মুনাফার একটি সম্পর্ক রয়েছে। আমরা ইংলিশে একটি কথা বলি সাধারণত, নো রিস্ক নো গেইন, মোর রিস্ক মোর গেইন। অর্থাৎ যদি ঝুঁকি বৃদ্ধি পায় তাহলে তার আয়ের পরিমাণটা আলটিমেটলি বাড়ার সম্ভাবনা আছে, আর যদি ঝুঁকি কম থাকে তাহলে তার আয়ের পরিমাণও কম থাকে। এজন্য সাধারণত ঝুঁকির সাথে মুনাফার একটি সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে বলা হয় ধনাত্মক সম্পর্ক। অর্থাৎ ঝুঁকি যদি বাড়ে অবশ্যই আয় বাড়বে, ঝুঁকি যদি কমে অবশ্যই আয় কমবে। আমি যদি একটি উদাহরণ দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। যেমন কারো কাছে 10 লক্ষ টাকা আছে বাসায়, অথবা সে কোনো চাকরি করে রিটায়ার করার পরে 10 লক্ষ টাকা তার হাতে আছে। এখন সে চিন্তা করতেছে যে আমি যদি ব্যাংকে টাকা রাখি ব্যাংক আমার টাকা মেরে দিতেও পারে, যার কারণে সে কি করছে, এই অর্থটা সবসময় হাতে রেখেই দিছে। তাহলে 10 লক্ষ টাকা তার 10 লক্ষ টাকাই থাকবে, এটা বৃদ্ধি পাবে না। তার কারণটা কি, সে ঝুঁকি নেয়নি। সে যদি ঝুঁকি নিত তাহলে কি একটি সুযোগ সে পেতে পারতো। কেমন, ব্যাংকে সাধারণত বিনিয়োগ করলে আমরা জানি 5 থেকে 7% অথবা 8% সুদ দিয়ে থাকে। তাহলে আমি যদি ঝুঁকি নিয়ে ব্যাংকে বিনিয়োগ করতাম তাহলে কি পাইতাম, অবশ্যই একটি নির্দিষ্ট হারে মুনাফা পাইতাম। তাহলে ঝুঁকি নেওয়ার কারণে মুনাফা আসে, ঝুঁকি না নেওয়ার কারণে মুনাফা আসে না। তাই আমরা মনে করি যে ঝুঁকি এবং মুনাফার মধ্যে একটি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। তাছাড়া যে কোনো আর্থিক প্রতিষ্ঠান যারা সাধারণত ব্যবসা বাণিজ্য করে থাকে তারা সাধারণত তাদের নিজস্ব মূলধনের সাথে একটি নির্দিষ্ট হারে সুদ নিয়ে থাকে বা ঋণ নিয়ে থাকে। এই ঋণের ক্ষেত্রে সাধারণত কি সুদ দিতে হয় বা আসল দিতে হয়। আর ঋণ নেওয়ার কারণে একটি প্রতিষ্ঠান সাধারণত ঝুঁকিতে পড়ে। কিন্তু ঋণ নেওয়ার কারণে অনেক সুবিধাও আছে। যেমন ঋণ নিলে সাধারণত প্রতিষ্ঠানের মালিক এবং আর্থিক ব্যবস্থা সবসময় তৎপর থাকে, যেভাবে ঋণের টাকা পরিশোধ করতে হবে, সুদের টাকা দিতে হবে। তাছাড়া একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণটাকে এমন ভাবে নিতে হবে যাতে করে প্রতিষ্ঠান দেউলিয়া না হয় এবং প্রতিষ্ঠান যেন সুষ্ঠুমতো ভালো মতো চলতে পারে। তো এই ঋণ নিলে একটি ঝুঁকি সৃষ্টি হয়, যার কারণে কি আলটিমেটলি কাজের স্পিড বেড়ে যায় এবং প্রতিষ্ঠান সফলতা দেখতে পায়। তো এইভাবে ঝুঁকি এবং মুনাফার মধ্যে একটি সম্পর্ক আস্তে আস্তে ধনাত্মক একটি সম্পর্ক বিদ্যমান থাকে। তো আমি আশা করি ঝুঁকি এবং মুনাফার মধ্যে যে একটি সম্পর্ক সেটা তোমরা সহজেই বুঝতে পারছো। তাছাড়া আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদের কাছে অনেক ইজি লাগবে। সাধারণত দেখো এরকম একটা গ্রাফ যদি আমি ইউজ করে থাকি, যে মনে করি এখানে ঝুঁকি আছিল আমাদের, এখানে আয় আছে, এখানে আমাদের যদি ঝুঁকি 1% থাকে, আমি যদি আয় 2 লক্ষ টাকা লিখতে পারি, 2 লক্ষ টাকা লিখছি আমরা,
আমরা যদি এখন দেখো, তোমরা যদি ঝুঁকির পরিমাণটা এখানে বৃদ্ধি পায়, অর্থাৎ যদি 1% এর জায়গায় ঝুঁকিটা বাড়িয়ে যদি আমি 2% করি, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি আমার আয়ের পরিমাণটাও বাড়তেছে। অর্থাৎ এখানে 4 লক্ষ টাকা আসতেছে। অর্থাৎ যদি ঝুঁকি বৃদ্ধি পায় তাহলে আয়টা অটোমেটিকলি বাড়তে থাকে। অর্থাৎ তাদের মধ্যে কি একটি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আমি আশা করি তোমরা এই গ্রাফের মাধ্যমে সহজেই ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্ক কি বুঝতে পারছো। তাছাড়া যদি পরীক্ষা প্রশ্ন আসে সাধারণত যে ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কি। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2 নম্বর সম্পর্কটি তোমরা যদি ভালো করে বুঝো তাহলে অবশ্যই পরীক্ষায় একটি ক্রিয়েটিভ কোশ্চেন সাধারণত আসে, এখান থেকে অ্যানসার করতে পারবে। আমরা 3য় নাম্বার যাচ্ছি। দেখো 3য় নম্বরে লেখা আছে এখানে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, অর্থাৎ পোর্টফোলিও বা পণ্যের বৈচিত্র্যায়ন নীতি বলা হয়ে থাকে। এখন বৈচিত্র্য বলতে কি বোঝায়? সাধারণত একজন ব্যক্তির জীবনের বৈচিত্র্য যদি বলে তাহলে সে কখনো বাবার আচরণ করে, কেউ তারপর হলো যেটা সে টিচার যদি স্টুডেন্টের সাথে এক ধরনের আচরণ করে, তার নিজের পরিবারের সাথে এক ধরনের আচরণ করে, এইভাবে বিভিন্ন পজিশনেরই বিভিন্ন ব্যবহার করে থাকে। তাছাড়া যদি বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে, আপনি যদি একটা দোকানের ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখেন তাহলে এটা বৈচিত্র্যপূর্ণ একটি দোকান। তারপর হলো যেটা একজন কৃষক যদি তার একই ক্ষেতে বিভিন্ন ধরনের ফসল করে, এটা এক ধরনের বৈচিত্র্যায়ন বোঝায়। আসলে বৈচিত্র্যায়ন বা পোর্টফোলিও কাকে বলে ফার্স্টে বুঝতে হবে, তারপরে তার নীতি সম্পর্কে কথা বলবো। একটা বললো পোর্টফোলিও বা বৈচিত্র্য বলতে বোঝাচ্ছে যে ঝুঁকি কমানোর জন্য একজন ব্যক্তি একই ধরনের পণ্য না রেখে একাধিক ধরনের পণ্য রেখে বিক্রয় বৃদ্ধি করার কৌশলকে বৈচিত্র্যায়ন বলে। সো কারণটা কি, আমি জাস্ট একটা উদাহরণ যদি দেই, একটি লাইব্রেরিতে যদি শুধুমাত্র আমাদের টেক্সট বুক যেগুলো এই বই যদি রাখা হয় তাহলে শুধু সিজনাল অর্থাৎ জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে শুধু বিক্রি হবে। বাট ওই একই দোকানে যদি কলম রাখা হয়, খাতা রাখা হয়ে থাকে, পেন্সিল রাখা হয় এবং অন্যান্য পেপারস যেগুলো আছে সবকিছুই রাখা হয়, তাহলে সব ধরনের কাস্টমার আসবে এবং সারা বছরই তার আস্তে আস্তে বিক্রয় বাড়তে থাকবে। তাছাড়া যদি একই ধরনের বই না রেখে উপন্যাস রাখা হয়ে থাকে, বিভিন্ন স্টোরি গল্পের বই রাখা হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে কি সব ধরনের কাস্টমারই কি আসবে। তো এইভাবে জাস্ট একজন ব্যক্তি যখন আলটিমেটলি এক ধরনের পণ্য না রেখে বিভিন্ন ধরনের পণ্য রাখবে, তখন তার যে কোনো একটি না একটি মানে পণ্য তার বিক্রি বৃদ্ধি পেতেই থাকবে। একটি পণ্য না বিক্রি হলে অপর আরেকটি বৃদ্ধি পাবে, বিক্রি বাড়বে, অথবা সব ধরনের পণ্য কাস্টমার কি আসতে পারবে। আমি এটা সাধারণত একটি উদাহরণের মাধ্যমে এটা বুঝিয়ে থাকি। তোমরা যদি দেখো, খেয়াল করে দেখো, একজন কৃষকের যদি 3 ধরনের জায়গা থাকে, জমি থাকে, 3 ধরনের জমি যদি থাকে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখো 3 ধরনের জমি, অর্থাৎ প্রথম জমিটা একটু উঁচুতে আছে, দ্বিতীয় জমিটা একটু নিচুতে আছে, তৃতীয় জমিটা আরো নিচুতে আছে। এই 3 ধরনের জমি যদি থাকে সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, তার প্রফিট একটু না একটু বেশি আসবেই সাধারণত। যেমন আমি মনে করি যে এই ব্যক্তি 3টা ফসল অর্থাৎ 3টি ক্ষেতে সে ফসল করেছে। এই 3টি ফসল করার কারণে সে সুবিধাটা হলো কি, আমাদের সাধারণত জানি বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, তারপরে গ্রীষ্মকালে প্রচুর খরা পড়ে, বৃষ্টি হয় না, যার কারণে কি ফসলের ক্ষতি হয়ে থাকে। এখন এই ব্যক্তি যদি 3টি ক্ষেতে ফসল করে থাকে তাহলে তার একটা সুবিধা হলো, সে যদি এখানে 10% আয় আশা করেছে, এখানে 10% আয় আশা করেছিল, এখানেও 10% আয় আশা করেছে, 3টি ফসলে তাহলে তার 30% আয় আশা করেছিল। কিন্তু যদি সেটা বর্ষাকাল হয়ে থাকে তাহলে আমরা জানি নিচু জমিটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন প্রচুর বর্ষা হয়ে গেলে তার 10% এর জায়গায় -10% হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন তখন দেখা যাবে যে বর্ষাকাল হলে সবচেয়ে নিচু জমিটা নষ্ট হয়ে যাবে, তারপরের জমিটা হয়তো বা 8%, 10% এর জায়গায় 10% লাভ হবে না, 4% আসতে পারে। আর সবচেয়ে উঁচু জায়গা যেটা, এটা সবচেয়ে ভালো ফসল হবে কারণ ভালো বৃষ্টি হয়েছিল। তাহলে এখানে 10% এবং 4% আমাদের আসতেছে 14%, আর আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে 10%। তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি আমার 4% মুনাফা রয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের ঝুঁকি অর্থাৎ ক্ষতিটাকে অ্যাভয়েড করতে পারি। এখন আমার প্রশ্ন হলো যেটা, যদি এই কৃষকের একটি জমি থাকতো
অর্থাৎ যদি তার সবচেয়ে উপরের জমিটা থাকতো তাহলে বর্ষাকাল থাকলে হয়তোবা প্রচুর বৃষ্টি হলে সবচেয়ে ভালো ফসল হতো। আর যদি বৃষ্টি না হয়ে সবচেয়ে খরা আসতো তাহলে তার 10% সেই ক্ষতিগ্রস্ত হতো। এতে করে কি সে আর্থিকভাবে অনেকটা পিছিয়ে যেত। 2 নম্বর হলো যেটা, যদি প্রচন্ড সাধারণত যে এখানে বর্ষাকাল হওয়ার কারণে এই সুবিধাটা হয়েছিল, যদি প্রচন্ড খরা হতো আর খরা হওয়ার কারণে কি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যেত। সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে একজন কৃষক যদি একই সাথে 3টি ফসল অর্থাৎ 3 ধরনের জায়গাতে ফসল করে সে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, কোনো না কোনো ভাবে তার টাকাটা ফেরত আসবে। এটি হলো পণ্যের বৈচিত্র্যের নীতি। আর এর মাধ্যমে কি করতে পারে, একজন আর্থিক ব্যবস্থাও সফল হতে পারে। আমরা যাই পরবর্তীতে টপিকটাতে। এখানে বলছে উপযুক্ততার নীতি। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। উপযুক্ততার নীতি বলতে কি বোঝাচ্ছে? এখন আমরা জানি একটি প্রতিষ্ঠান 3 ভাবে অর্থায়ন করে। একটি হলো স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। এন্ড স্বল্পমেয়াদী অর্থায়ন সাধারণত 1 বছরের জন্য, মধ্যমেয়াদী অর্থায়ন 1 থেকে 5 বছর এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন 5 থেকে তার উপরের সময়ের জন্য। এখন আমার প্রশ্ন হলো যেটা, এখানে উপযুক্ত বলতে কি বোঝায়? উপযুক্ত বলতে বোঝাচ্ছে যে কাজের জন্য যত অর্থের প্রয়োজন ঠিক সেই উৎস থেকে অর্থটা নেওয়াকে বোঝানো হয়। তাছাড়া যেটা আমরা জানি যে আমরা যখন অর্থ সংগ্রহ করতে যাই বিভিন্ন উৎসের সুদের হার সমান থাকে না, কোথাও বেশি থাকে কোথাও কম থাকে। এখন যে কোনো একটি উৎস থেকে অর্থ নিয়ে আসলে আর্থিক ব্যবস্থাপক তার ব্যবসা পরিচালনা করতে পারবে না এবং সফল হবে না। সে সবকিছু যাচাই বাছাই করে যে উৎস থেকে অর্থ নিলে প্রতিষ্ঠান সবচেয়ে সফল হতে পারবে এরকম একটি উৎস নির্বাচন করতে হবে। তারপর হলো যেটা, উপযুক্ততার নীতির ক্ষেত্রে আমি একটা পার্থক্য দেখাচ্ছি, সেটা হলো স্বল্পমেয়াদী উৎস থেকে যদি আমরা কোনো কারণে স্বল্পমেয়াদী উৎসের জন্য অর্থাৎ স্বল্পমেয়াদী ব্যয়ের জন্য যদি কোনো কারণে আমরা দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ নিই তাহলে আমার সমস্যাটা কেমন হবে? যেমন আমরা জানি স্বল্পমেয়াদী অর্থটা সাধারণত 1 বছরের জন্য নেওয়া হয়ে থাকে। এখন আমার প্রশ্ন হলো যেটা, আমি যদি এই 1 বছরের জন্য 10,000 টাকা নেই, এই 1 বছরে 10,000 টাকা যদি আমি সুদ 10% দেই তাহলে আমার একবারে আসতেছে কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা সুদ আসতেছে, তাহলে আমার পরিশোধ করতে হচ্ছে কত টাকা? 1,000 টাকা যদি 10,000 টাকা 1,000 টাকা টোটাল আসতেছে কত? আমার 11,000 টাকা পরিশোধ করতে হচ্ছে। কিন্তু এটা হলো যদি আমি 1 বছরের জন্য অর্থাৎ স্বল্পমেয়াদী উৎস থেকে স্বল্পমেয়াদী ব্যয়ের জন্য অর্থ নিয়ে থাকি, এটা সবচেয়ে ভালো। বাট যদি আমি কোনো কারণবশত এই স্বল্পমেয়াদী উৎসের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করি স্বল্পমেয়াদী ব্যয়ের জন্য, তখন আমার সমস্যাটা হবে কেমন? দেখো, আমি যদি 5 বছরের জন্য অর্থটা নিয়ে থাকি, আমার যদি সুদ থাকে 10%, তাহলে এই 10,000 টাকায় 10% করে 5 বছরের সুদ আসবে আমার 5,000 টাকা। তাহলে 10,000 আর 5,000 কত আসছে? টোটাল 15,000 টাকা। অর্থাৎ স্বল্পমেয়াদী কোনো ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে আমি টাকা নিয়ে আসলে দীর্ঘ সময় পর্যন্ত আমার সুদ বেয়ার করতে হবে, যেটা একটা প্রতিষ্ঠান কখনোই সম্ভব নয়। এজন্য উপযুক্ততার নীতির মাধ্যমে আমরা যদি স্বল্পমেয়াদী ব্যয়ের দরকার পড়ে তাহলে স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ নেব, আর দীর্ঘমেয়াদী যদি ব্যয়ের প্রয়োজন পড়ে অর্থাৎ আমি যদি একটা মেশিন ক্রয় করতে চাই, একটা জায়গা ক্রয় করতে চাই, তখন আমি দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ নেব। এখন প্রশ্ন হলো যেটা, আমি দীর্ঘমেয়াদী ব্যয়ের জন্য যদি স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ নেই, এখানে একটি সমস্যা আছে। যেমন সমস্যাটা এমন হতে পারে যে আমি একটা জায়গা ক্রয় করব, সেই জায়গাতে ফ্যাক্টরি দিব, তারপরে আমি ব্যবসা স্টার্ট করব। এখন আমি যদি 1 কোটি টাকা স্বল্পমেয়াদী একটি উৎস থেকে নিয়ে আসি 1 বছরের মধ্যে দিয়ে দিব, তাহলে আমি দীর্ঘমেয়াদে বিনিয়োগ ঠিকই করছি 1 কোটি টাকা, বাট এই 1 কোটি টাকা কিন্তু আমার 1 বছরের মধ্যে দিয়ে দিতে হবে। অথচ আমার ব্যবসা কিন্তু শুরুই করতে পারিনি। জায়গা ক্রয় করছি, সেখানে সমস্ত ফ্যাক্টরি অর্থাৎ সেখানে দালান করতে হবে, ফ্যাক্টরি শুরু করতে করতে 4 থেকে 5 বছর লাগবে। সো আমার এই জন্যই উপযুক্ততা নীতিটা সবচেয়ে বেশি দরকার, যেটা যেখানে অর্থাৎ যদি স্বল্পমেয়াদী অর্থের প্রয়োজন পড়ে তাহলে স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ নিব, আর যদি দীর্ঘমেয়াদের জন্য আমার বিনিয়োগের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করব। আর এটাকে অর্থায়নের উপযুক্ত নীতি বলা হয়ে থাকে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার লেকচারটি বুঝতে পারছো।
যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন।